Dreams Avenue. হ্যালো ফ্রেন্ড, শুনছেন রেডিও 88.4 FM আর শুরু হয়ে গেল ড্রিমস অ্যাভিনিউ শনিবার রাতের বিশেষ আয়োজন। আর শুনছেন এই মুহূর্তে ঠিক আপনার বন্ধুকে, যদি তার অপেক্ষা করে থাকেন সেই নির্ঘুম মধুরার জন্য, সেই রাতের জন্য, তাহলে আপনার অপেক্ষার প্রহর শেষ হলো। আমি চলে এসেছি হটসিটে এবং থাকবো রাত 2টো পর্যন্ত আপনাকে যথারীতি কথার গানে মুখর করে রাখার জন্যই আমার এই আশা। এবং আশা করছি আজকে আপনার পছন্দের গানগুলো প্লে হবে, আর সেই সাথে কিছু সেগমেন্ট থাকবে হয়তো, এবং আরো কিছু থাকবে, হয়তো কিছু থাকবে না, কিন্তু আবার অনেক কিছুই থাকবে। সবকিছু মিলে আরেকটা চমৎকার রাত একসাথে আমরা কাটাই চলুন। এবং কর্মব্যস্ত একটা দিন শুরু হচ্ছে কালকে, তার আগের এই মুহূর্তটা আমরা সবাই মিলে দেখা যাক কি কথাগুলো বলার ছিল, কি কথা বললে আজকে ঘুমটা জম্পেশ হতে পারে এবং আরেকটা সপ্তাহ চমৎকার ভাবে শুরু হতে পারে। সেই মুহূর্তটা আমাকে দিন, আমি দেবো আপনাকে নিশ্চয়ই অনেক কিছুই। সাথে থাকুন এবং SMS করুন, জানিয়ে দিন আপনার উপস্থিতি এবং আপনার হৃদয়ের কথাগুলো ছড়িয়ে দিন রাতের আকাশ জুড়ে SMS এর মাধ্যমে। অবশ্যই প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন হুইচ ইজ RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো আর পাঠাবেন যে নাম্বারটাতে, যেটা হচ্ছে 6969। প্রথমে একটা লালনের গান দিয়ে শুরু করছি এবং লালন ব্যান্ডের কম্পোজিশনে, একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো, হোয়াটস আপ? শুনছেন এই মুহূর্তে আজকে এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও 88.4 FM। আর সময় এক্স্যাক্টলি 11:43 আর শনিবার রাতের স্পেশাল আয়োজনে আপনি থাকায় আছেন, সেজন্য আপনাকে আরেকবার ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞ, আমি কৃতার্থ, আমি অভিভূত আপনি আমাকে সঙ্গ দিচ্ছেন। তাই প্রথম দুটো গান শুনে ফেললাম আমরা। প্রথমটা ছিল লালনের একটা গান, যেটা লালন ব্যান্ডের কম্পোজিশনে আমরা শুনলাম, খ্যাপা গানটার নাম, এবং তারপর এটা হচ্ছে ক্রেগ ডেভিডের গান ফিল মি ইন। সো ইউ ফিল মি ইন টুনাইট by sending your lovely messages। আর যেহেতু কথা মেসেজে চলে আসলো, শুরুতেই নিয়মটা আরেকবার বলে দিই। আপনার মোবাইলের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন RA, রেডিও আমার সংক্ষিপ্ত রূপ, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 নাম্বারটাতে। আমাকে জানিয়েছেন যথারীতি প্রথম SMS, বুঝতেই পারছেন সবসময় কে পাঠিয়ে থাকেন, রাশেদ নামে সেই বন্ধু। আমি জানি না আসলে রহস্যটা কি, প্রতিদিন কিভাবে উনি প্রথম SMS সেন্ডার হন। আমার ধারণা এই প্রথম SMS সেন্ডার নিয়ে একটা প্রতিযোগিতা হয় যে কে হবেন ফার্স্ট SMS সেন্ডার, এবং আমি জানি না কৌশলটা কি রাশেদের, অন্য অনেকে হয়তো জানতে চাইতে পারেন এটা। প্রতিদিনই তিনি ফার্স্ট SMS সেন্ডার। আচ্ছা, একটা জিনিস মনে পড়লো আমার, গত কয়েকদিন ধরেই সেটা মনে পড়েছিল, সেটা হচ্ছে যে মনের জানালা একবার এরকম একটা, অনেকদিন ধরে আমি একটা জিনিস করতাম, প্রথম SMS যিনি পাঠাতেন তার জন্য একটা গান ডেডিকেট করতাম। সেটা হচ্ছে যে তৃতীয় যে গানটা, অর্থাৎ প্রথম দুটো গান শোনার পরে এই দ্বিতীয় লিঙ্কে এসে আমি এরপরে একটা গান তার জন্য প্লে করতাম, এবং দেখা যেত এটা নিয়ে তখন কম্পিটিশন এই কারণে আরো বেশি হতো যে একটা গানের ডেডিকেশন কে পাচ্ছেন, এই জন্য ফার্স্ট SMS সেন্ডার অনেকে ছিলেন যারা হুমড়ি খেয়ে পড়তেন, এবং আমি জানতাম প্রথম পৃষ্ঠা জুড়ে শুধু তাদের SMS পাবো, তারাই থাকতেন। হয়তো আবার এরকম করবো আমি। ফার্স্ট SMS সেন্ডার যিনি, তার জন্য একটা গান আজকে, এটা করলে কেমন হবে বহুদিন পরে। ওকে, রাশেদের জন্য একটা গান ডেডিকেট করছি। পরে যে গানটা শুনবো আমরা আমার কথা শেষ হলে, সেই গানটা রাশেদের জন্য। রাশেদ যথারীতি আগের সপ্তাহে ঘুরেনি, এই সপ্তাহে আবারও ঘুরেছে বন্ধুদের সাথে এবং ভালো কেটেছে সময়টা। শামীম গাজীপুরের ফ্রেন্ড লিখেছেন আমাকে, ফেসবুক থেকে লগ আউট করলাম, গল্পের বইটাও বন্ধ করলাম, বাতিটাও নিভিয়ে দিলাম, এখন শুধুই সময়। অনেক আগের একটা সিনেমা ছিল 90-এর দশকে, এখন তো সময় ভালোবাসার। তো উনি লিখেছেন এখন সময় ড্রিমস অ্যাভিনিউ শোনার, পুরো এক সপ্তাহ পর। এবং ড্রিম গার্ল আমাকে জানিয়েছেন যে কয়েকদিন আগে, গত সপ্তাহে বোধহয় আমি বলেছিলাম এটা, সাত নদীর মোহনা একটা জায়গার কথা বলেছিলাম, সাতক্ষীরা। এটা কোন উপজেলা সে আরেকবার বলো, আপনি কোথায় যেতে যাচ্ছেন? এটা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়, সুন্দরবনের বেশ কাছাকাছি। সাতটা নদীর মোহনা একটা সুন্দর জায়গা আছে সেখানে, শ্যামনগর, সাতক্ষীরা। আর আমাকে শামীম জানিয়েছেন যে এত আয়োজন করে শুনতে চাইলাম, এখন 30 মিনিট পর আসলে ফাঁকিবাজ। এটা আসলে আন্তরিকভাবে আমি দুঃখিত, ক্ষমা প্রার্থনা করছি, এটা আমার ইচ্ছাকৃত না। আমি অনেক দূর থেকে, প্রায় কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে আমি শো করতে এসেছি আজকে, অনেক দূরে ছিলাম, মানে রেস এগেইনস্ট টাইম, এবং সেখানে আমি কিছুটা পরাজিত। তারপরও এত অনেক দূর থেকে এসেছি দেখে আমাকে ক্ষমা সুন্দর চোখে শুনবেন, আশা করি ক্ষমা সুন্দর কানে। আর আমাকে প্রায় 200-250 কিলোমিটার পাড়ি দিয়ে এসেছি। সে যাই হোক, আমাকে এরপরে SMS পাঠিয়েছেন হচ্ছে পরিস্বপ্ন। তিনি আমাকে জানিয়েছেন যে, যেটা তিনি জানিয়েছেন, একটা চমৎকার গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে, নজরুল সঙ্গীত। চেষ্টা করবো পরিস্বপ্ন গানটা প্লে করার জন্য। আরো কিছু SMS আছে, আপাতত পড়ছি না, আমি পরের গানটাতে চলে যাচ্ছি। এটা হচ্ছে যে ফার্স্ট SMS সেন্ডার রাশেদের জন্য। হয়তো আমি এখন থেকে আবারও সেই মনের জানালা যখন এরকম যে কাজটা করতাম, ওটা হয়তো আবারও করতে পারি, যে প্রথম SMS যিনি পাঠাবেন তার জন্য একটা গান ডেডিকেশন থাকতেই পারে। আচ্ছা, আরেকটা ভালো কথা, আমাকে অনেকেই বলেছেন যে গত সপ্তাহে আমি যে FM লাইব্রেরি সেগমেন্টে আমি একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে যে ওই যিনি ওই যে
কোন ক্যারেক্টারটা আপনার কাছে ভালো লাগে। শাহাদুজ্জামানের কতিপয় ভাবুক এই গল্পের কথা, তো বলেছিলাম যে যার এসএমএসটা ভালো হবে তার জন্য কিছু থাকবে। তো অনেকেই বলেছেন কিছু তো আমি দিয়ে যাইনি। আসলে হচ্ছে এত বেশি এসএমএস এসেছিল, আমি আমার কল্পনারও বাইরে ছিল, সেটা সীমারও বাইরে, কিন্তু মোটামুটি সবাই অনেক বুদ্ধিদীপ্ত এবং মোটামুটি কাছাকাছি অ্যান্সার দিয়েছিলেন। তাই আসলে ওই স্বল্প সময় আমার পক্ষে একজনকে বেছে নেওয়া কঠিন ছিল। তাই যারা ওই রকম এসএমএস পাঠিয়ে 5 জনের কারো না কারো পক্ষে মত দিয়েছেন তাদের সবার জন্য, এরকম ইচ অ্যান্ড এভরিওয়ান যারা সবাই এসএমএস পাঠিয়েছিল তাদের সবার জন্য একটা গান আমি আজকে ডেডিকেট করবো। আশা করি কিছুটা হলে আপনার মনের জ্বালা জুড়বে যারা গত সপ্তাহে অপেক্ষায় ছিলেন। আর এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে নীলা তুমি বাই মাইলস এর আনপ্লাগড ভার্সন। বন্ধুরা শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু নির্ঘুম বন্ধু আজকে, এবং রাত 2টো পর্যন্ত আপনাকে আমি নিশ্চয়ই জাগিয়ে রাখবে এবং অবশ্যই কিছু ভালো অনুভূতির মাধ্যমে জাগিয়ে রাখার চেষ্টা করব। সুখময় হবে সেই অভিজ্ঞতা আমার সাথে রাত্রি যাপনের, রাত্রি বাসের, এবং সময় কিন্তু বেশ অনেকটা পেরে গেছে, 12টা বেজে 4 মিনিট এই মুহূর্তে। আর শুনছিলাম একটু আগে যে গানটা সেটা হচ্ছে বাপ্পা মজুমদারের জানি না কোন মন্ত্র অ্যালবাম থেকে একটা গান, একলা পথিক গানটার নাম। আর তার আগের গানটা ছিল মাইলসের নীলা তুমির আনপ্লাগড ভার্সন। এদিকে আমাকে অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন, তবে তার আগে আরেকটা খবর, সেটা হচ্ছে যে সব দিকে এখন বার্গার, কফি, টি শার্ট, অ্যাক্সেসরিজ এবং আরো অনেক কিছুর উপর ডিসকাউন্টে ছড়াছড়ি। কারণ শুধুমাত্র গ্রামীণ ফোন বন্ধু গ্রাহকদের জন্য দেশ জুড়ে 100-এরও বেশি ফুড, ফ্যাশন ও লাইফস্টাইল আউটলেট থেকে বন্ধু রিওয়ার্ড দেওয়া শুরু হয়ে গিয়েছে। তোমার রিওয়ার্ডের সাথে সেলফি তুলে আপলোড করে দাও বন্ধু গারাজে, কারণ সবচেয়ে বেস্ট সেলফির জন্য আছে দারুণ কিছু পুরস্কার। আর জানতে ভিজিট করো www.বন্ধুগারাজ.club। আর কিছু এসএমএস এখন না পড়লেই না, আমাকে অনেক বন্ধু লিখেছেন, এবং অস্ট্রেলিয়ার পারফরমেন্স নিয়ে একটা এসএমএস এসেছিল এবং সেই প্রসঙ্গে বিশ্বকাপ ক্রিকেট আবারও চলে আসতো। এর আগের সপ্তাহে আমি গত শনিবার যখন শো করেছিলাম, একটা অন্যরকম আনন্দে আমরা সবাই তখন তন্ময় ছিলাম, বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল উঠেছে, এবং এই সপ্তাহে আমার ধারণা ঠিক উল্টো অনুভূতি হয়তো অনেকের মনে, যেহেতু বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সেটা। তবে আমার কাছে মনে হয় যে তারপর আমাদের সন্তুষ্ট থাকা উচিত, এবং অবশ্যই অনেক ইতিবাচক দিক ছিল। আমি বলবো যে বাংলাদেশের অনেক ভালো একটা টুর্নামেন্ট গেছে, এবং আমার কাছে মনে হয় যে অন্যতম সেরা বা হয়তো সেরা বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের। মানে চাপের মাথায় অনেক দারুণ নার্ভের পরিচয় দিয়েছে এবং আগের থেকে অনেক বেশি পরিণত বোধের পরিচয় দিয়েছে, যেটা আমার কাছে মনে এগিয়ে যাওয়ারই একটা পরিচায়ক। অবশ্যই বাংলাদেশ ভালো খেলেছে ওভারঅল, অনেক কিছু হয়তো সীমাবদ্ধতা, ব্যর্থতা ছিল এবং নেগেটিভ সাইড অবশ্যই অনেক ছিল, তারপরও সব আমার কাছে মনে হয় পজিটিভ সাইডের সংখ্যা অনেক বেশি। তাই এখান থেকে হয়তো সত্যিকারের অনুপ্রেরণা খুঁজে আমরা এটা থেকে আর সামনে আর অনেক ভালো করবো, তবেই না এটা সার্থক হবে এই ভালো খেলাটা। তবে তারপর আমার কিছু জিনিস আমার কাছে মনে হয় বলা উচিত, এটা নিতান্তই আমার ব্যক্তিগত অভিমত, আপনি একমত হতেও পারেন, দ্বিমত হতেও পারেন। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল বাংলাদেশ, প্রথমত আমি বলে নিলাম সফল একটি টুর্নামেন্ট এবং দুর্দান্ত খেলেছে বাংলাদেশ, অভিনন্দন প্রথমে তাদেরকে। সেদিন হেরেছে তাদের কিছুই যায় আসে না, কিন্তু কিছু কথা থেকে চাই, সেটা হচ্ছে যে প্রথমে আসলে আমার কাছে মনে হয় নিজেদের ব্যর্থতাই একটু আগে বলি। সেটা হচ্ছে যে ওই দিনের ক্যাপ্টেন্সি আমার কাছে ভালো লাগেনি। আমার কাছে মনে হচ্ছে যে মাশরাফি, মুর্তাজা আরও অনেক পরিণত মস্তিষ্কের পরিচয় দিতে পারতেন, যেহেতু দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার তিনি, 2001 থেকে জাতীয় দলে খেলছেন। অনেক খুব গুরুত্বপূর্ণ কিছু মোমেন্টে, কি মোমেন্টগুলোতে তিনি আমার কাছে মনে হয় যে আসলে তিনি খুব অতিরিক্ত প্রেশারের কারণে প্রচণ্ড রকম একটু নার্ভাসনেস থেকে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন বোলিং চেঞ্জে, যে সময়টাতে সুরেশ রায়না ক্রিজে আসলো, এবং পুরো পৃথিবীর সবাই জানে সেটা হচ্ছে যে সুরেশ রায়না শর্ট পিচ বলে খুব দুর্বল। তো তখন ঠিক আমার কাছে মনে হয় যে রুবেল তাসকিনকে ঠিক কুইক অ্যাটাকে নিয়ে এসে, যেহেতু তারাই সবচেয়ে গতিশীল বোলার বাংলাদেশ দলের, 140+ বল করেন দুজনেই, ওই সময়টাতে এক প্রান্ত থেকে রুবেল, আরেক প্রান্ত থেকে তাসকিন, বা অ্যাটলিস্ট যে কোনো একজনকে নিয়ে এসে শর্ট পিচ বল দিয়ে, যেটাতে সুরেশ রায়নার উইকনেস সবচেয়ে বেশি, এরকম একটা চাপ
ক্রিয়েট করলে এবং এটা কমেন্টেটরও বলা বলি করছিলেন এবং পৃথিবীর সবাই এটা কম বেশি জানে যে সুরেশ রায়না শর্ট পিচ বলে অনেক সবচেয়ে এটাই তার সবচেয়ে বড় উইকনেস। তো যার সবচেয়ে উইকনেস হচ্ছে শর্ট পিচ ডেলিভারি, তাকে সেরকম একটা বল দেওয়া হলো, সেটা হচ্ছে তার 42 নম্বর বল, মানে যে বলে তাকে আউট করার সবচেয়ে বেশি সম্ভাবনা সেরকম একটা বল আমি 42টা বল পরে এটা কেন তাকে করা হলো? মানে ততক্ষণে তো 42টা বল খেলে এরকম একটা ব্যাটসম্যান, এত অভিজ্ঞ একজন ব্যাটসম্যান তো ডেফিনেটলি উইকেটে সেটেল হয়ে যাবে। সো এই বলটা তো একদম শুরু থেকে আরো বেশি অ্যাটাকিং হওয়া উচিত ছিল, কিন্তু ওই সময় থেকে আস্তে আস্তে বাংলাদেশ রান ঠেকানোতে মনোযোগী হয়ে ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে যেটা সবার চোখে ধরা পড়েছে বিষয়টা, ওটা খুব ভুল একটা অ্যাপ্রোচ ছিল এবং সুরেশ রায়না উইকেটে সেট হয়ে গেলে ব্যাপারটা খুবই বিপজ্জনক যে কোনো দলের বোলিং অ্যাটাকের বিপক্ষেই। সেখানে অবশ্যই সেটা সেদিনও হয়েছে এবং একই সাথে কিছু দুর্ভাগ্যজনক ব্যাপার ছিল। আচ্ছা, এটা আগে আমাদের নিজেদের দোষগুলোই আগে একটু আমি আমার দৃষ্টিকোণ থেকে শেয়ার করে নিই। এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হচ্ছে যে দলের সবচেয়ে পরিণত ক্রিকেটার হিসেবে মাশরাফিকে নিয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে যে তার দলের প্রতি তার নিবেদন, তার আবেগ, তার উদ্দীপনা, দেশের জন্য একেবারে নিজের সর্বস্ব উজাড় করে খেলা, এই বিষয়গুলো আমাদের সবার কাছে অনেক অসাধারণ মনে হয় এবং এর কারণে মাশরাফির প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা অনেক অনেক বেশি, কারণ তার কমিটমেন্ট, দলের প্রতি তার নিবেদন, এগুলো নিয়ে আমাদের কোনো প্রশ্নই নেই, বরঞ্চ এটা যে কারোর জন্যই আমার কাছে মনে হয় একটা ঈর্ষণীয় রকম দৃষ্টান্ত, উজ্জ্বল একটা দৃষ্টান্ত। কিন্তু তার যেটা অধিনায়ক হিসেবে আর অনেক কিছুই তার পাশাপাশি করতে হয়, শুধু নিবেদনই না। সবচেয়ে প্রেশারের মুহূর্তে, সবচেয়ে নার্ভাস মোমেন্টগুলোতে অন্যরা যেখানে প্যানিকড হবে, অধিনায়কের মাথা ঠান্ডা রেখে তাকে অন্যদের আরো নির্ভর করতে হবে, বিশেষ করে তরুণ খেলোয়াড় যারা। কিন্তু ওই দিন দেখা গেছে যে ম্যাচের আগে থেকেই সবার একটা হাইপ ছিল বাংলাদেশ কিছু একটা করা উচিত, তো ওই প্রেশারটা মাশরাফির মাথায় খুব বেশি জেঁকে বসেছিল এবং ম্যাচে সে প্রেশার একদমই নিতে পারেনি এবং যার ফলে সবচেয়ে প্রেশাস মোমেন্টগুলোতে সে মাথার হয়তো কামনেস সবকিছু হারিয়ে ফেলে, একদম খুব আউট অফ কন্ট্রোল, যেটা নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, যার প্রতি ছবি ফিল্ডারদের সাথে দুর্ব্যবহার, বোলারদের সাথে, এটা আমরা দেখেছি বেশ কয়েকবার। একজন অধিনায়কের কাছ থেকে এরকম আচরণ অবশ্যই প্রত্যাশিত নয়। তাসকিন যখন বেধড়ক পিটুনি খাচ্ছিল, সব একদম অনভিজ্ঞ তরুণ একজন খেলোয়াড়, সে ওই সময়টাতে একজন পেশাদার অধিনায়কের উচিত তাকে এগিয়ে গিয়ে ব্যাক আপ করা, তাকে সমর্থন দেয়, ইন্সপিরেশন দেয়, যেটা পৃথিবীর প্রত্যেক অধিনায়ক করে থাকেন। একটা বলা যতই মার খাক না কেন, তাকে উল্টো যদি আমি আরো বকাঝকা করি মুহূর্তটাতে, তার ওই সময় নিয়ে মানে আত্মবিশ্বাস একেবারে শূন্যের কোঠায় চলে যায়। তো এই ব্যাপারগুলো আসলে আমার কাছে অধিনায়কের আর অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দেওয়া আছে এই মুহূর্তগুলোতে। এবং অধিনায়ক ভেতরে যাই হোক না কেন, অধিনায়কের চেহারাটা হবে এক, বাইরে থেকে কিছুই বোঝা যাবে না তার ভেতরে কি হচ্ছে। একেবারে ধীর স্থির, শান্ত এবং মানে একেবারে কাম অ্যান্ড কোয়াইট এর একটা প্রতিমূর্তি হবে। যেমন আপনি যদি পার্শ্ববর্তী ভারতের অধিনায়ককে দেখেন, এম এস ধোনি, অনেক প্রেশারের মুহূর্তে তাকে দেখে বোঝা যায় না যে আসলে ইন্ডিয়া ম্যাচে ভালো আছে না খারাপ আছে। অধিনায়ক এরকমই হতে হবে। এবং শুধু ধোনি না, এই সব ভালো অধিনায়কই তাই। অনেক দেখা যাচ্ছে ম্যাচ বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, আর অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ তাদের কাছে, কিন্তু তাদের অধিনায়ক দেখে বোঝার উপায় নেই। তো এবং বোলাররা যখন, বিশেষ করে তরুণরা যখন সাপোর্ট দরকার, সেটা সাপোর্ট দিতে হবে, মাথা ঠান্ডা রেখে নিজে ঠান্ডা হয়ে অন্যরা যাতে প্যানিকড না হয় সেটা খেয়াল রাখতে হবে। অধিনায়কের এই মহান দায়িত্বগুলো পালন করতে হয়। এই বিষয়গুলো নিয়ে আমার কাছে মনে হয় মাশরাফির আর অনেক পরিণত মস্তিষ্কের পরিচয় দেওয়ার আছে। ঠিক যে কারণে আমরা তাকে এত ভালোবাসি, যে দলের প্রতি তার এত নিবেদন এবং আত্মত্যাগ এবং সর্বস্ব উজাড় করে দলের জন্য অবদান রাখা, এক্ষেত্রে মাশরাফি সবার জন্য আইকন। কিন্তু অধিনায়ক হিসেবে ওই ব্যাপারটা আমার কাছে মনে হয় তার আর অনেক ভাবার অবকাশ আছে ওই ব্যাপারগুলো। তো এটা তো আমি নিজেদের ব্যর্থতার কথা বললাম। এবারে আসি আসলে দুর্ভাগ্যজনক ব্যাপারগুলোতে। ফার্স্ট অফ অল, যেটা বাংলাদেশ রিভিউ নিয়েছিল, একটু অ্যাকচুয়ালি এদিক ওদিক হলেই হয়তো সেটা আউট হয়ে যেতে পারতো। মোস্ট প্রবাবলি সেটা সুরেশ রায়না ছিল। আমি ওই দিন পুরো খেলাটা দেখতে পারিনি। তো সেটা যদি ফেভার আসতো। বা এবার আসি আরেকটি চমৎকার একটি বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের বিপক্ষে যে দুটি সিদ্ধান্ত গেল, একটা হচ্ছে মাহমুদুল্লাহর যে বলে 6 হতে গিয়েও হলো না, সেই ওই লোকের নাম যেন কি, শিখর ধাওয়ান, তো সে যে কাজটা ধরলো। আর আরেকটা হচ্ছে, আচ্ছা একটা করে আগায়, এটা হচ্ছে যে আইসিসি, পৃথিবীর মহান একটি প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এবং আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটি প্রতিষ্ঠান। আমার কাছে মনে হয় যে দুর্নীতিতে পৃথিবীর শীর্ষস্থানে এটা সবসময় থাকবে আইসিসি। এবং আইসিসির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দ্বারা সেটি মানে একেবারে বশীভূত। ভারতীয় ক্রিকেট বোর্ড যদি বলে সূর্য পশ্চিম দিকে উঠে, আইসিসি বলবে হ্যাঁ হ্যাঁ তাই তো, সূর্য তো পশ্চিম দিকে উঠে। ওই যে কাজী নজরুল ইসলামের তোষামত কবিতা, যে চমৎকার সে তো হতেই হবে, হুজুরের মতে অমৎকার। তো আইসিসি এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের রিলেশনটা হচ্ছে এরকম। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যদি বলে যে না, সমুদ্র হচ্ছে ডোবা হচ্ছে সমুদ্র এখন থেকে, আইসিসি বলবে অবশ্যই হুজুরের মতে অমৎকার। এরকম একটা নতজানু প্রতিষ্ঠান যখন একটা বৈশ্বিক একটা টুর্নামেন্টের আয়োজন করে,
এবং সেখানে স্বাভাবিকভাবে তারা চেষ্টা করবে তাদের প্রভুকে খুশি করতে। তো এমন একটা ম্যাচে সবগুলো সিদ্ধান্তই যেগুলো আসলে বেনিফিট অফ দ্য ডাউট বাংলাদেশের পক্ষে যেতে পারে, বা আসলে আরো ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে এরকম সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, এটা বলাই বাহুল্য। এই সিদ্ধান্তগুলো সবসময় ভারতের পক্ষে যাবে, কারণ আইসিসি হচ্ছে একটা ভুইফোর প্রতিষ্ঠান, অন্তত ফেয়ারনেসের দিক থেকে। তারা দেখবে ইন্ডিয়ান মার্কেট, বিশ্ব ক্রিকেটে তাদের আধিপত্য এবং কমার্শিয়াল সাইটগুলি তারা দেখবে। ফেয়ারনেস গোল্লায় যাবে আইসিসির দৃষ্টিভঙ্গি থেকে, অন্তত এটা সহজেই অনুমেয়। সেটা আমরা আশাও করি না আইসিসির কাছে ফেয়ারনেস, তবে এতটা আনফেয়ার হবে একটা বৈশ্বিক টুর্নামেন্টে, সারা বিশ্বের কোটি কোটি মানুষ যেখানে দেখছে সত্যি কি হচ্ছে, এতটা নির্লজ্জভাবে সেটার পরিচয় আমরা পাবো বিশ্বকাপে, এটা আমরা কখনোই ভাবিনি। তাই আমার কাছে মনে হয়েছে যে আমি কারো যদি চাটুকারগিরি করি, আমি যদি কারো তোষামোদি করি, কারো পদতলে যদি আমার ঠিকানা হয়, এতটা নির্লজ্জভাবে সেটা না দেখালেও চলে, যেটা আইসিসি দেখায় সবসময়, দেখিয়ে থাকে। হয়তো বিশ্বকাপ ছাড়া অন্য খেলাগুলো আমরা সবাই এত মনোযোগ দিয়ে দেখি না বলে অনেক কিছু আমাদের চোখের আড়ালে থেকে যায়, কিন্তু বিশ্বকাপটা এমন একটা আসর যে এই নির্লজ্জ আচরণগুলো আসলে খুব বেশি চোখে ফুটে ওঠে। এটা কেন বলছে এই কথাটা? আমরা যদি উল্টো দেখি, যে ইন্ডিয়ার একটা ব্যাটসম্যান এরকম ছয় মারলো, বাংলাদেশের একজন ফিল্ডার ক্যাচ ধরলো, তখন যেটা করা হতো, ওটা মিনিমাম 10 মিনিট ধরে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হতো, অ্যানালাইসিস করে, যত দৃষ্টিকোণ থেকে দেখা যায়, যতগুলো ক্যামেরা অ্যাঙ্গেল থেকে জুম করে দেখা যায়, যে যেভাবেই হোক সিদ্ধান্তটা ভারতের পক্ষে নিতে হবে। তার আগ পর্যন্ত আমাকে 10 মিনিট সময় নষ্ট করে আমি যদি থার্ড আম্পায়ার দেখতে, তাও দেখবেন। অথচ বাংলাদেশের ব্যাটসম্যান বলে বিষয়টা যেটা করা হলো, তড়িঘড়ি করে কোনো মতে দায় ছাড়া ভাবে এটা দেখেছি, মোটামুটি আর বেশি দেখলে কিছু করতে সাব্যের হয়ে যেতে পারে, বিষয়টাকে ধামাচাপা দিয়ে তাড়াতাড়ি তারা আউট ঘোষণা করে দিলেন, কিন্তু যথেষ্ট ভালোভাবে সেটা দেখা হয়নি। আর আরেকটা বিষয় হচ্ছে যে সেই রুবেল হোসেনের বলে সেই সেঞ্চুরিয়ান রোহিত শর্মার যে ক্যাচ আউট হলেন, যেটা নো বল ঘোষণা করা হলো, এটা নিয়ে আমার ধরনের খেলা সবাই দেখেছেন, নতুন করে কিছু বলার নেই আসলে। সেটা ইভেন ভারতের এক্স ক্রিকেটাররাই বলেছেন যে এটা আসলে নো বল না, ইয়ান গোল্ডের খুব বাজে একটা সিদ্ধান্ত ছিল। এটা এরকম ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে যেটা করা হয় যে তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়া হয়, তৃতীয় আম্পায়ার, কিন্তু তাদের আচরণ দেখে মনে হচ্ছিল তৃতীয় আম্পায়ার মাঠে গিয়েছেন চানাচুর আর মুড়ি ভাজা খেতে, অথবা হাওয়াই মিঠাই খেতে মাঠে গিয়েছেন, তার অন্য কোনো কাজ নেই, তাকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই, তাকে হাওয়াই মিঠাই খেতে দাও তৃতীয় আম্পায়ারকে, আমরা নিজেরাই মাঠে বসে একটু কেরদানি করি। এবং তারা খুব বুঝলেন, দুজন খুব বিশিষ্ট বুজুর্গ আলেম বসেছিলেন দুজন আম্পায়ার মাঠে, যারা মনে করলেন যে থার্ড আম্পায়ার যেহেতু হাওয়াই মিঠাই খাচ্ছে, তুমি হাওয়াই মিঠাই খা, কোনাকে বিরক্ত করে লাভ নেই। অথচ ইন্ডিয়া যদি ওটা ঠিক বোলিংয়ে থাকতো, কি হতে পারে নিজেই বুঝতে পারছেন। আসলে এই কথাগুলো বলা অর্থহীন, কারণ এর কোনো প্রতিকার হবে না, কারণ যে কারণে ক্রিকেটের উপর থেকে আমার মনে অনেকখানি উঠে গেছে, সেটা হচ্ছে যে এখানে আসলে ফেয়ারনেস বলে কিছু নেই। দুর্নীতিগ্রস্ত করাপ্টেড একটা প্রতিষ্ঠান আইসিসি, এবং তারা হচ্ছে ওই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড দ্বারা ডমিনেটেড, এবং তাদের পদতলই হচ্ছে আইসিসির ঠিকানা। আমি ধিক্কার জানাই সেই সব ক্রিকেট খেলাকে ধ্বংস করার সাথে যারা জড়িত, তাদের সবাই প্রতি, এবং আমরা বাংলাদেশের সবাই আসুন ঘৃণা ভরে তাদের মুখে তুধু নিক্ষেপ করি। এটা হচ্ছে আমার কথা। এবং এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তবে পজিটিভ সাইডগুলো নিয়ে আমরা কথা বলি। সেটা হচ্ছে তার মানে এই না যে ওই দুটো সিদ্ধান্ত আমাদের পক্ষে গেলে যে আমরা জিততাম, ব্যাপারটা এমন না। আমাদের অনেক ব্যর্থতা ছিল, ওই দিন আসলে আমরা ভালো খেলিনি, হয়তো হারতাম, এমনিতেও হারতাম, কিন্তু সেটা বড় কথা না। যে একটা বিশ্বকাপের মতো আসলে এতটা পক্ষপাত দুষ্ট আচরণ, এটা খুবই হতাশাজনক, এটাই হচ্ছে বড় কথা। তারপরে আমার মনে হয় আমাদের গর্ববোধ করা উচিত আমাদের জাতীয় দলকে নিয়ে, আমাদের দেশকে নিয়ে, যে সত্যি তারা অনেক ভালো খেলেছে এবং অনেক দলের থেকে ভালো খেলেছে, এবং আমার কাছে মনে হয় ভবিষ্যতে আরো ভালো খেলবে। অবশ্যই এগিয়ে যাবে আমাদের দেশ এবং এগিয়ে যাবে আমাদের জাতীয় ক্রিকেট দল। আমাদের ভালোবাসা, আমাদের আবেগ তাদের সাথে সবসময় থাকবে, এবং আমরা নিশ্চয়ই একসাথেই একতাবদ্ধ থাকবো। বাংলাদেশের জয় হোক সর্বক্ষেত্রে, এটা আমাদের প্রত্যাশা। আর অনেক কিছু বলে ফেললাম, নিছক আমার ব্যক্তিগত অভিমত ছিল, তার সাথে একমত দ্বিমত আপনি সবকিছুই পোষণ করতে পারেন। আর আপাতত আমরা কথা না বলে চলে যাচ্ছি পরের গানটাতে। আর এসএমএস করে একটু বলে দিই, প্রথমে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপর কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। পরপর যে দুটো গান শুনবো, আমার ধারণা দুটো গানই আপনি খুব এনজয় করবেন। যে পথে পথিক নেই, বসে আছি সেই পথ। হ্যালো বন্ধুরা, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে। আর শনিবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আমি তো আপনার সাথে আছি, এবং আরেকবার জানিয়ে দিলাম সেটা দ্রুত পদক্ষেপে আমার অবস্থার কথা জানিয়ে দিলাম, আপনার সাথে আছে, আর 2টো পর্যন্ত থাকবো। চমৎকার দুটো গান শুনলাম, এবং আমি বলেছিলাম যে আশা করি সবারই দুটো গান ভালো লাগবে। একটা ছিল জেমসের যে পথে পথিক নেই, এবং তারপরে ছিল ওভারফেজের গান পূর্ণতা, এবং
অসাধারণ দুটো গান। আর অনেক দিনের পুরনো ঢাকার হাজির বিরিয়ানি নিশ্চয়ই সবারই খুব পরিচিত, এবং গতকালকে আমরা সব বন্ধুরা মিলে চলে গেলাম পুরনো ঢাকায়, গিয়ে শুনলাম যে হাজির বিরিয়ানি ফুরিয়ে গেছে, এবং এটা শোনার সাথে সাথে মনে সব আশাও ফুরিয়ে গেল। এবং আপনারাও নিশ্চয়ই আমার মতো ফুরিয়ে যাওয়ার হিসাব করা শুরু করে দিয়েছেন, তাই না? ভাবছেন তাহলে কি ফুরায় না? এমন কিছুই নেই, অবশ্যই আছে। কারণ এখন রবি দিচ্ছে আনলিমিটেড বোনাস। এখন নতুন এবং বন্ধ সংযোগ চালু করে 18 বা 68 টাকা রিচার্জ করে 1 মিনিট কথা বললে 1 মিনিট একদম ফ্রি, 10 মিনিট কথা বললে 10 মিনিট ফ্রি। এছাড়াও একটি SMS এ পরবর্তী SMS ফ্রি, এবং যে কোনো ইন্টারনেট প্যাক কিনলে 50% বোনাস সহ থাকছে 1 পয়সা পার সেকেন্ড কল রেট সুবিধা। সো লিসনার্স, আরও ফুরিয়ে যাওয়ার ভয় নয়, রবির আনলিমিটেড বোনাস নাও আর দেখিয়ে দাও, জ্বলে উঠুন আপন শক্তিতে রবি। আর বন্ধুরা তাদের যে মনের কথাগুলো আমাকে জানিয়েছেন, দেখা যাক তারা কি বলতে চান, কি বলার আছে তাদের। সুপ্তি জানিয়েছেন গত সপ্তাহের FM লাইব্রেরির কথা, এটা তার চমৎকার লেগেছিল, বিশেষ করে সেই কতিপয় ভাবুক গল্পটা নিয়ে, যে আমাদের একটা ডিফারেন্ট একটা স্পেশাল FM লাইব্রেরি হলো সেটা। তবে আজকে থাকছে কিনা আমি এখনো জোর গলায় বলতে পারছি না, কারণ ওই যে আমি বললাম তো প্রায় 200 কিলোমিটারের উপরে পথ পাড়ি দিয়ে অনেক তাড়াহুড়া করে এসেছি, এবং অনেক দূর থেকে, যার ফলে ওই বইটই মানে নিয়ে আসা সম্ভব হয়নি। সেরকম দৌড়ের উপরে আছি আমি। বাসা মানে শো শেষ করে গিয়ে হয়তো ম্যাক্সিমাম 2 ঘন্টা ঘুমাতে পারবো। 2 ঘন্টা ঘুমিয়ে উঠে আবার কালকে ভোরেই সেই 2 ঘন্টা ঘুম থেকে উঠে আবারও প্রায় 200 কিলোমিটার উপরে পথ পাড়ি দিতে হবে। রোলার কোস্টার লাইফ চলছে, বাট আই এম এনজয়িং ইট। আর আমাকে জানিয়েছে নির্জন যে পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায়, শূন্য আশার জীবন্ত ভাষায়। এই গানটারই লাইন, আপনি যে গানটা এইমাত্র প্লে করলাম হয়তো শুনতে যাচ্ছিলেন, যা হোক আপনার মনের ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ হয়েছে। রাকিব আমাকে জানিয়েছেন যে আগামী 24 তারিখে তার সুইট ফ্রেন্ড অ্যান্ড সিস্টার সুমাইয়া তাসনিমের জন্মদিন। সো অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ সুমাইয়া তাসনিম। অনেক শুভ কাটুক, অনেক শুভ হোক জীবনটা, এবং ভালো কাটুক সব সময়, ওই দিনটা তো অবশ্যই। আর এখন আমি আরেকটা গান প্লে করছি, এবং তবে তার আগে আপনাকে মনে করিয়ে দিই, যদি আপনি যে কোনো গানের রিকোয়েস্ট করতে চান, বা কাউকে কোনো গান কিংবা যে কোনো কথা ডেডিকেট করতে চান, বা আপনার নিজের কিছু কথা আমার সাথে শেয়ার করতে চান, বা এর বাইরে যে কোনো কিছুর জন্য একটাই সহজ পন্থা, সেটা হচ্ছে যে মোবাইলের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং কথাবার্তা যা লেখা লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। সো সাথে থাকুন। No fighting, We got the refugees. no fighting, no fighting. Shakira, Shakira. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ। শনিবার রাতের স্পেশাল আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, নামেই তার পরিচয়। স্বপ্ন বিনিময় হয় 3 ঘন্টা ধরে আমাদের মধ্যে। আর আপনি আছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM এর সাথে। সময় হচ্ছে 12:42। আর শুনছিলাম একটু আগে আর্টসেলের গান অদেখা স্বর্গ। ছাড়পত্র অ্যালবাম থেকে গানটা নেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে তাদের প্রথম রিলিজড গান, আর্টসেলের ফার্স্ট এভার রিলিজ সং অদেখা স্বর্গ, 2002 সালের কথা সেটা। তার আগে ছিল শাকিরার গান ফিচারিং ইউক্লিফ জিন, গানটা হচ্ছে হিপস ডোন্ট লাই, যেটা 2006 বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপের কথা মনে করে দেয়। ওই বিশ্বকাপের এটা ছিল থিম সং। এবং অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, অনেক অনেক বিচিত্র এবং ইন্টারেস্টিং অনেক রকমের SMS আমি পাচ্ছি। তার মধ্যে কিছু SMS আমি পড়ছি। আমাকে জানিয়েছেন এর যে বন্ধুরা, তিনি হচ্ছেন, অনেক বন্ধুই আছেন, কয়েকটা নাম বলে বুঝতে পারবেন যে আসলে কত SMS পাই, আমি কত কম তার মধ্যে থেকে পড়তে পারি। লিটু, নয়ন, সুমনা, তাহমিনা, মুগনি, শিমু, রিমন, হুমায়রা, ধীমান, সুস্মি, অভি, ইফতি, দিয়া, মাধবী, মোহাম্মদ ওয়াসিম, তনিমা, জেমি, তারপরে আমাকে পাঠিয়েছেন ঈশানী, মিথিলা, তানিয়া, একা পাখি, তারপরে হচ্ছে অহনা, এরপরে আজরিন, তন্ময়, অর্ক, অনেক SMS পাঠিয়েছেন, অনেক অনেক অনেক। তারপরে তাহমিনা, হৃদয়, নিয়াজ আমাকে SMS পাঠিয়েছেন, এবং নিশাত, নভিনান, অভিন। আপনাদের সাথে আমিও একই প্রত্যাশা আমারও, সেটা হচ্ছে যে বাংলাদেশের পরে আমার যে দলকে সাপোর্ট করছে অস্ট্রেলিয়া, আশা করছি শেষ পর্যন্ত তারাই হয়তো শেষ হাসি হাসবে এবং শিরোপা জিতবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। নিশা জানিয়েছেন জিঞ্জিরা থেকে আজ তার মায়ের জন্মদিন, আমরা তাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাচ্ছি, বিশাল বিশাল শুভেচ্ছা জানিয়ে দিলাম। তাহমিনা লিখেছেন আমাকে টিচিং প্রফেশন, আচ্ছা তাহমিনা এবং ধীমান, আচ্ছা আরো কয়েকটা বন্ধু নাম পড়েছে, অনেকে পাচ্ছেন, রিয়া, সোহেল, ফারিহা, নুসরাত, অনেকেই। আচ্ছা ইন্টারেস্টিং হচ্ছে যে তাহমিনা আমাকে জানিয়েছেন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে টিচিং
প্রফেশন আমার কেমন লাগে, এবং ধীমান মিরপুর থেকে জানিয়েছেন, ইজ ইট পসিবল প্লিজ শেয়ার সামথিং অ্যাবাউট ইউ। তো এরকম অনেক সময় অনেক SMS পাই, অনেক সময় যে তুমি নিজের কথা কেন কম বলো, হ্যান ত্যান, আর একটু বেশি বলো, বা আর একটু বেশি বললে কি হয়, তোমার কথা ফ্যামিলি। আমি কিন্তু প্রচুর আমার নিজের গল্প কিন্তু প্রচুর করি, এটা কিন্তু ভুল অভিযোগ। আমি আমার নিজের স্মৃতি, অভিজ্ঞতা, ভালো লাগা, সেই ছোটবেলা থেকে শুরু করে অনেক প্রিয় স্মৃতি, স্বপ্ন, অনেক কিছু শেয়ার করেছি। আপনি মনে করে দেখুন ভালো করে, আমি প্রচুর শেয়ার করি। আমি নিজেকে বন্ধুদের সাথে একেবারে তাদের সাথে আমার সবটুকু শেয়ার করে আমার নিজেকে দেখাতে আমি পছন্দ করি, যাদেরকে আমি কাছে মনে করি তাদের প্রতি। সো আমি দেখাই। তারপরে যেহেতু আজকে এই দুটো প্রশ্নকে আমি রিলেট করছি, যেহেতু নিজের সম্পর্কে যদি কিছু বলতে বলা হয়, হে যুবক, ওরে নরধম পাষণ্ড, কিছু বলে ফেল নিজের সম্পর্কে। একটা জিনিস বলে আমার কাছে মনে হয় যে নিজের সেই সবকিছুই বলা উচিত যে সবকিছু শুনে হয়তো অন্য কেউ কিছুটা হলো ইন্সপিরেশন কোন একটা জিনিস থেকে খুঁজে পায়, সেটা একটা বলি। এই জিনিসটা অনেকেই জানেন, আমার অনেক কাছে বন্ধু জানেন। এখন যেটা বলবো এটা হচ্ছে যে মানে আমি অনেক ঘোরাঘুরির কথা বলি শোতে, অনেক মজা করার কথা বলি, অনেক দুষ্টুমির কথা বলি। এটা দেখে অনেকেই মনে করেন যে মানে আমার জীবনের সবকিছু হচ্ছে হাসি আনন্দে ভরা ছিল। বিষয়টা এমন না। সবার জীবনে দুঃসময় আসে, সুসময় আসে, অনেক দুঃখ কষ্টের স্মৃতি থাকে, ভালো লাগার আনন্দের স্মৃতি থাকে। তো এরকম একটা ট্র্যাজিক একটা ব্যাপার শেয়ার করি, যেটা আসলে কষ্ট মিশে আছে যেটার সাথে, সেরকম একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে যে বই একজনের প্রশ্ন ছিল না, যে আমাকে জানিয়েছেন তাহমিনা, যে তোমার টিচিং প্রফেশন কেমন লাগে। ওখান থেকে শুরু করি। টিচিং প্রফেশন আমার খুব ভালো লাগে, এবং আমার মাও টিচার, এবং আমার বাবা প্রথম জীবনে টিচার ছিলেন। সো বুঝতেই পারছেন আমার টিচিং প্রফেশনের প্রতি আমার নিজেরও একটা দুর্বলতা আছে। আর যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে ইনফ্যাক্ট ইউনিভার্সিটিতে মানে আন্ডার গ্র্যাজুয়েটে যখন প্রথম দিকে আমার খুব ভালো রেজাল্ট ছিল, বা কিছুটা লজ্জাভরি বলতে যে আমি একটা সময় পর্যন্ত ক্লাসের ফার্স্ট বয় ছিলাম, কিন্তু তারপরে অনেক অ্যাক্সিডেন্টের শিকার হয়ে, ওই যে বললাম ট্র্যাজেডি, আমার রেজাল্ট খারাপ হতে কোনো মতে টেনে টুনে পাশ করেছি আর কি। আমার আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট দুটোতেই রেজাল্ট খুবই খারাপ, ভয়াবহ রকমের খারাপ। তো সে আরেক কাহিনী। আমি তো যেটা বলতে যাচ্ছিলাম যে ওই সময়টা পর্যন্ত যতদিন পর্যন্ত ভালো রেজাল্ট ছিল, ফার্স্ট ছিলাম, তখন পর্যন্ত অনেকেই বলতো যে এই রেজাল্টটা ধরে রাখতে পারলে, বা বাসা থেকেও মাঝে মাঝে বলতো, বন্ধুরাও বলতো, স্যাররাও মাঝে মাঝে বলতেন যে এই রেজাল্টটা ধরে রাখতে পারলে একটা সময় টিচার হয়ে এই একই ডিপার্টমেন্টে তুমি জয়েন করো, এটা আমরা চাই, এবং এটা আমরা খুব বেশি করে চাই। ওটা আমাকে ইন্সপিরেশন দিত, এবং ওই সময়টা আমিও মাঝে মাঝে যে স্বপ্ন দেখতাম না বা ভাবতাম না তা না, যে শেষ পর্যন্ত রেজাল্টটা ভালো ধরে রেখে ইউনিভার্সিটিতে ওই একই ডিপার্টমেন্টে টিচার হিসেবে জয়েন করবো, যে স্যাররা আমাদেরকে পড়িয়েছেন তার সাথে একসাথে ক্লাস নেবো। এবং আমি এই জিনিসটাকে খুব এনজয় করতাম ডেফিনেটলি, কারণ আমি ব্যক্তিগত জীবনে কিছুদিন যারা আরজে হতে চান, মানে আরজে হওয়ার খুব একটা বাসনা বা প্যাশন মনে মনে লালন করতেন, তাদের কিছুদিন আমি প্রশিক্ষণ দিয়েছি, এবং ওই প্রশিক্ষণ দেওয়াটা আমি খুব এনজয় করতাম। আমি যতটুকু জানি বুঝি চেষ্টা করতাম তার সবটুকু ঢেলে দিতে। এই শেখানোর বা পড়ানোর কাজটা আমি খুবই এনজয় করি পার্সোনালি। তাই আমার কাছে মনে হয় ওটা আমি অবশ্যই ওই প্রফেশনে খুব এনজয় করতাম। এবং আমার সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মনে হয় দেশের প্রথম শ্রেণীর নাগরিক, এবং যে কয়টা পেশাকে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি তার মধ্যে শিক্ষকতা একটা। বিশেষ করে ইউনিভার্সিটি টিচিং আমার কাছে একটা স্বপ্নের মতো, একটা অবসেশন। আই রিয়েলি লাভ দ্যাট, আই রিয়েলি অ্যাডোর দ্যাট ইন ইউনিভার্সিটি টিচিং। এটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে শিক্ষকতার প্রতি আমার শ্রদ্ধা তো আছেই, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, এটা এখনো আমার মনে একটা অবসেশন। ইনফ্যাক্ট এখনো আছে, যে ভবিষ্যতে যদি কোনো সুযোগ পাই, আমার এত ব্যস্ততার মধ্যে যদি কখনো কেউ আমাকে সুযোগ দেয়, আমার মধ্যে এক অধম বান্দাকে একটা সেমিস্টার হলো আমি জীবনে একটা সেমিস্টার হলেও আমি পড়াবো কোনো না কোনো ইউনিভার্সিটি, হয়তো সেই স্বপ্ন এখনো আছে। হয়তো সেটা এখনই সম্ভব হবে না, আরো হয়তো অনেক পরে। তো এটা হলো টিচিং প্রফেশন নিয়ে, এবং এই আঙ্গিকেই আমার একটা ওই নিজের সম্পর্কে কিছু শেয়ার করা, এটা তো করা হলি। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে রেজাল্টটা কিভাবে খারাপ হলো, সে এক বিশাল ইতিহাস। এত ইতিহাস এখন বলার সময় সুযোগ কোনোটাই নেই, বলছি তো হবে না। খুব সংক্ষেপে বলি, রেজাল্ট খারাপ হওয়ার পিছনে আমার অবহেলা, গাফিলতি সবচেয়ে বড় কারণ। কিন্তু যেটা শুরু হয়েছিল যেভাবে, সেটা হচ্ছে যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় একটা সময়, সেমিস্টার ফাইনাল। আমার যখন আমার আন্ডার গ্র্যাজুয়েটে মোট 7টা একাডেমিক সেমিস্টারের 4টা পর্যন্ত আমি ফার্স্ট ছিলাম, 5th সেমিস্টারে গিয়ে আসলে অ্যাক্সিডেন্ট হলো। সেটা হচ্ছে সেমিস্টার ফাইনাল চলছিল, ওই সময়টাতে আমার খুব অ্যাক্সিডেন্টালি বাম চোখে আমার ইনফেকশন হয়, হয়তো কোনো রিজনটা এখনো ঠিক ক্লিয়ার না, হয়তো কোনো বিষাক্ত পোকা, চামড়া পড়ে যাওয়া, ওরকম ওগুলোর আক্রমণে। তো আমার বাম চোখের ওই কর্নিয়া 6টা লেয়ার থাকে, উপরের লেয়ারটা একদম ড্যামেজ হয়ে গেছিলো, খুব বাজে অবস্থা ছিল, এবং চোখটা আদৌ ভালোভাবে কিনা জীবনে একটা চোখ নষ্ট হয়ে যায় এরকম একটা অবস্থায় পড়ে গেছিলাম আমি। সে আমার জীবনের এক বিভীষিকা অধ্যায়, এবং সেমিস্টার ফাইনাল তার মধ্যেই চলছে।
তো ওইভাবে কিছুই পড়তে পারিনি, কিছুই লিখতে পারিনি, ওইভাবে কোনো মতে টেনে টুনে পাশ করা এবং তার মধ্যে একটা কোর্সে আবার পাশ মার্ক আসলো, সব মিলে একেবারে বেলা ছাড়া পরিস্থিতি এবং রেজাল্ট তুমুলভাবে ধস নামলো এক সেমিস্টারের কারণে। ওই যে একটা ব্যাপক মানে আমি খুব হতাশায় ডুবে গিয়েছিলাম যে এতদিনের রেজাল্ট একটা সেমিস্টার এভাবে তছনছ হয়ে গেল। আর আসলে আমি পড়াশোনায় আর মন আর আসেনি, ওই তারপর থেকে প্রত্যেক সেমিস্টার একটু একটু করে নামতে নামতে একদম খাদের কিনারে রেজাল্ট চলে গেল। তবে ওই অধ্যায়টা থেকে আমি আসলে মানে জীবনের আরেকটা রূপ, যে এক মুহূর্তেই কত সবকিছু কিভাবে পাল্টে যেতে পারে, হাসি মানে ঠাট্টার পরের দিনটাই কতটা দুঃখে কষ্টে ভরা হতে পারে। কারণ ওই সময়গুলো যে আমি কিভাবে কাটাচ্ছিলাম, একটা চোখ নষ্ট হয়ে যেতে পারে এবং সবকিছু মিলিয়ে প্রচন্ড রকম একটা মানসিক চাপ ওই মুহূর্তে সামলাতে হয়েছিল আমাকে। সেটা আমার অন্যতম একটা বিভীষিকাপূর্ণ অধ্যায় ওই সময়টা। তো ইউনিভার্সিটি টিচিং এ শেষ পর্যন্ত ওই কারণেই হয়তো যাওয়া হয়নি, ওই যে ওই রেজাল্ট তছনছ হয়ে গেল। এবং ওই কারণে ওই সময়টা আরেকটা গোল্ডেন অপরচুনিটি ঠিক একই সময় আমার জীবনে এসেছিল, সেটা হচ্ছে যে বাংলাদেশের কিছু সরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে আমেরিকার কিছু সরকারি বিশ্ববিদ্যালয়ের একটা এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকে। সেটা হচ্ছে যে ইন্টারেস্টিং ব্যাপার একটা বলি, এই ঘটনাটা এখন যেটা বলছি এটা আমি ছাড়া কেউই জানে না, আমার বাসার ফ্যামিলি মেম্বাররা এখন পর্যন্ত জানে না। আমি কাউকেই বলিনি, কারণ বললে তারা অনেক বেশি হয়তো আপসেট হতো। সেটা হচ্ছে যে তো এই দুই ইউনিভার্সিটি এক্সচেঞ্জ প্রোগ্রামে দেখা যায় যে বাংলাদেশ থেকে কিছু ছাত্র নির্বাচন করে আমেরিকার কোনো ইউনিভার্সিটিতে এক সেমিস্টার 2 সেমিস্টারের জন্য স্কলারশিপ দিয়ে পড়তে পাঠায়। তো ওইটাতে আমি খুব একেবারে কাছাকাছি চলে গিয়েছিলাম ওই সময়টাতে, এবং আমেরিকান কোনো পাবলিক ইউনিভার্সিটিতে 1 বা 2 সেমিস্টার পরের একটা স্কলারশিপের একেবারে খুব কাছাকাছি ছিলাম ওই সময়টাতে। এবং ওই সময়টাতেই ওই অ্যাক্সিডেন্টটা ঘটলো, না হলে হয়তো সেই স্কলারশিপটা নিয়ে হয়তো বাইরে পড়তেও যাওয়া হতো, আরও অনেক কিছুই হয়তো সেখান থেকে হতে পারতো। তো ঠিক ওই সময়টাতেই ওই যে অ্যাক্সিডেন্ট, আমি অসুস্থ হয়ে গেলাম, তো সেটাও করা হয়নি। তো এটা জাস্ট আমি একটা বললাম, এরকম অনেক অসংখ্য ট্র্যাজেডির কথা আমি বলতে পারি যেটা মানে আমি ফেস করেছি। এটা এই কারণেই বলছি যে এইগুলো কেন বললাম, নিজের ব্যক্তিগত সাতকাহন বা নিজের নিতান্তই ব্যক্তিগত দুঃখের পাঁচালী বা নিতান্ত ব্যক্তিগত এইগুলো কেন বললাম, কারণটা হচ্ছে এগুলো কোনোটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে কি হতে পারতো বা কি হয়নি, এটা নিয়ে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। আমি যা হয়েছে তা এত বেশি, এবং তার জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে এতটাই কৃতজ্ঞ যে আমি যদি অতৃপ্তির অসব অক্ষরটা উচ্চারণ করি আমার মনে হয় বেঈমানি হবে। তাই আমি এগুলো নিয়ে সত্যি আমার কোনো আক্ষেপ নেই। সৃষ্টিকর্তা দুহাত ভরে আমাকে দিয়েছেন, তার জন্য আমার মতো নিতান্তই অযোগ্য অথবা একজন মানুষকে এর থেকে বেশি কিছু চাইবার নেই। সেটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে খুব শক্ত শক্ত যে ঘটনাগুলোর কথা বললাম বা সময়টার দুঃসময়ের কথা, এরকম এর থেকে আরো অনেক দুঃসময় ছিল, সেগুলো আর এই মুহূর্তে আনাটা অপ্রাসঙ্গিক। এগুলো আসলে আমাকে মানসিকভাবে শক্ত করেছে, দৃঢ় করেছে, এবং ভবিষ্যতে জীবনের যে দুঃসময়গুলো আসবে সেগুলোর সাথে লড়াই করে জয়ী হবার জন্য শক্তি দিয়েছে, এবং আমাকে আমি মনে করি মানুষ হিসেবে আরো অনেক পরিণত করেছে। এবং আর অবশ্যই জীবনের প্রকৃত স্বরূপ বুঝতে কিছুটা হলো এখনো হয়তো জীবনের বেশিরভাগ অবয়বই অজানা, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে দুঃসময় আপনাকে শক্ত করে, দুঃসময় আপনাকে সত্যিকারের আপনি করে তোলে। প্রবাহমান সুসময় থাকলে সেটা কখনোই হয় না। দুঃসময় আপনার নিজেকে চেনাতে সাহায্য করবে, সেই সাথে আপনার পাশের মানুষগুলোকে, এবং সেই সাথে জীবনের অতল পরিধির কিছুটা হলেও হয়তো আপনি চিনতে পারবেন ওই সময়গুলোর মধ্য দিয়ে, এবং সত্যিকার একজন যোদ্ধা হবেন। বিজয়ী হবার রসদটা ওই দুঃসময় থেকে আপনি জোগাড় করবেন, এবং আপনি হয়তো আরেকটু একটু করে আপনি সত্যিকারের আপনি হয়ে উঠবেন। তাই এই দুঃসময়গুলোকে আমার মনে হয় যে এইভাবেই নিয়ে ভেঙে না পড়ে সেগুলোকে সেখান থেকে হোক সত্যিকারের জীবন যুদ্ধ, সেভাবেই নিন, অনুপ্রাণিত হন। ডেফিনেটলি যুদ্ধে আপনার জয় হবে যদি সেই মনোবল দৃঢ়তা থাকে, আপনাকে জিততেই হবে। কারণ আমার বন্ধুরা এতটা সহজে হার মানবে, বিফলে যাবে এটা আমি কখনোই চাই না। বি দ্য উইনার, ডেফিনেটলি ইউ উইল বি, আই হোপ সো। আর আমার শুভকামনা সবসময় থাকবে যারা জীবন কোনো না কোনো পরিস্থিতিতে এই মুহূর্তে যুদ্ধ করছেন, কোনো না কোনো দুঃসময়ের সাথে, সবার জন্য শুভকামনা। আল্লাহ নিশ্চয়ই আপনাদের সাথে থাকবে। আর SMS করুন, ওটা একটু মনে করে দিই। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নম্বরটাতে। এখন একটা গান প্লে করবো, এটা অনেক আগের গান, অর্থহীনের প্রথম অ্যালবাম ত্রিমাত্রিক, যেটা 2000 সালের শেষ দিকে বেরিয়েছিল, অনেক আগের অ্যালবাম। ওই অ্যালবামের গান, এই সেই 15 বছর আগের অর্থহীন, ওই ফ্লেভারটা একটু শুনে দেখুন। আর গানটা ওই সময়টাতে প্রচুর শোনা হতো, প্রায় রাতেই খুব ফিল নিয়ে শোনা হতো গানটা। তো নস্টালজিক হয়ে যাবো আমিও গানটা শুনতে শুনতে। গানটার নাম হচ্ছে তেপান্তরের মাঠ। বন্ধুরা শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট বন্ধুই আজকে। আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, শনিবার রাতের বিশেষ আয়োজন। শুনছিলাম একটু পোয়েটস অফ দ্য ফলের গান ক্রেডলড ইন লাভ, এবং তার আগে ছিল অর্থহীনের সেই গানটা নস্টালজিক হয়ে যাবার গান তেপান্তরের মাঠ পেরিয়ে এই যোজনাতে।
আর একটা কথা সেটা হচ্ছে যে নিশ্চয়ই ভালো চলছে তোমাদের আনন্দ উল্লাস আড্ডার সেলফি তোলা নিশ্চয়ই অনেক ভালো, এবং সেলফি তোলার দিন কিন্তু শেষ, কারণ ইতিমধ্যে অনেকে কিন্তু সেলফি তোলা একেবারে বন্ধ করে দিয়েছে। শুনে নিশ্চয়ই তোমরা খুব অবাক হচ্ছ। অবাক হওয়ার কিছু নেই, কারণ সেলফির পরিবর্তে শুরু হয়েছে বেলফি। সেলফিকে আরো সহজ ও আনন্দের করতে ম্যাক্সিমাস নিয়ে এলো IX এক্সা, যাতে রয়েছে সহজেই সেলফি তোলার জন্য ব্যাক টাচ বাটন। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, 4.5 ইঞ্চ IPS ডিসপ্লে, 1.3 GHz কোয়াড কোর প্রসেসর, 8 GB রম এবং 1 GB র্যাম সহ দারুণ সব ফিচার্স। তাই আর দেরি না করে কিনেই ফেলুন ম্যাক্সিমাস IX এক্সা এবং শুরু করুন সেলফির পরিবর্তে বেলফি। তাই তোমরাও ভেবে দেখতে পারো বিষয়টা কোনটা, সেলফি নাকি বেলফি। এবং সেলফি তোলার দিন শেষ, এখন হচ্ছে বেলফি তোলার দিন। সো লেটস বেলফি, ম্যাক্সিমাম স্লিপ স্মার্ট। আর আমার স্মার্ট বন্ধুরা, আমার যারা স্মার্ট বন্ধু তারা কি কি SMS পাঠিয়েছেন দেখা যাক। মনিকা আমাকে জানিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ, যাক ফুটবলের SMS, এবং তার একজন নারী শ্রোতা, আমার দেখে ভালো লাগছে। চ্যাম্পিয়ন্স লিগের ড্র কোয়ার্টার ফাইনালে গতকাল কি হয়ে গেল সুইজারল্যান্ডে, এবং 8টা দল আমরা জেনে গেছি ইতিমধ্যে কোন 8টা দল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলছে, এবং এই ফুটবলের এবছরের সর্বশ্রেষ্ঠ আসর কারা মাতিয়ে রাখবে। এবং ড্র হয়ে গেছে, এবং এই কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে। একই ক্লাবের দুটো দল, মাদ্রিদ ডার্বি হতে যাচ্ছে, এবং এই সিজনে এই দুটো দল 6বার মুখোমুখি এর মধ্যেই হয়েছে, এবং তার একবারেও রিয়াল মাদ্রিদ কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাতে পারেনি। দেখা যাক শেষ পর্যন্ত এবার তারা পারে কিনা। সো গেল রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সেলোনা খেলবে পিএসজির সাথে, এবং এই দুটো ক্লাবের কিন্তু রিসেন্ট হিস্ট্রিতে, সাম্প্রতিক ইতিহাসে বেশ কয়েকবার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা গত সিজনে হয়েছে। এই সিজনে গ্রুপ পর্বে তারা একই সাথে ছিল, আবার কোয়ার্টার ফাইনাল দেখা হয়ে যাচ্ছে। পিএসজি চেলসিকে হারিয়ে অবশ্যই দারুণ একটা সাফল্যের পরিচয় দিয়েছে, এবং বার্সেলোনা কিন্তু গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে দুর্দান্ত ফর্মে এই মুহূর্তে আছে। তাই আশা করা যায় যে নকআউট পর্বে সবচেয়ে এন্টারটেইনিং ম্যাচ হয়তো হতে পারে বার্সেলোনা ভার্সেস পিএসজি। আর এরপরে বায়ার্ন মিউনিখ খেলবে 2013 চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, মাই ফেভারিট টিম। তারা খেলবে পর্তুগালের বিশিষ্ট টিম, বিশিষ্ট কুতুব পর্তুগিজ লিগের এফসি পোর্তোর বিরুদ্ধে খেলবে। একটু সহজ প্রতিপক্ষ তারা পেয়েছে, এবং রাউন্ড অফ 16 অর্থাৎ সেকেন্ড রাউন্ডেও তারা কিন্তু একটু সহজ প্রতিপক্ষ পেয়েছিল, শাখতার ডোনিয়েটস্ক, ইউক্রেনের দল। এবং আমার কাছে মনে হয় যে এত সহজ প্রতিপক্ষ পাওয়াটা কিন্তু আসলে ভালো কিছু না। হঠাৎ করে একটা কঠিন দলের মুখোমুখি হওয়ার থেকে আস্তে আস্তে, মানে প্রত্যেক রাউন্ডে কঠিন দলের সাথে খেললে আত্মবিশ্বাস বাড়ে, নিজের শক্তি দুর্বলতা দুটোই বোঝা যায়। কিন্তু সহজ প্রতিপক্ষ, অবশ্য পোর্তোকে আমি খাটো করছি না, সহজ প্রতিপক্ষ একেবারে সহজ বলছি না, তবে অপেক্ষাকৃত হয়তো। কিন্তু পোর্তো অবশ্যই অনেক ভালো একটা দল। তবে আশাবাদী, দেখা যাক বায়ার্ন মিউনিখ এবার কি করে। পেপ গার্দিওলা এই ক্লাব এসে শেষ পর্যন্ত একটা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেন কিনা। তো গেল 3-6টা দল। আরেকটা ম্যাচ বাকি, সেটা হচ্ছে যে ইটালিয়ান চ্যাম্পিয়ন ইউভেন্টাস খেলবে, যার বিরুদ্ধে তিনি হচ্ছেন কে ইউভেন্টাস খেলবে মোনাকোর বিরুদ্ধে, ফ্রান্সের আরেকটা দল। এবং এই হচ্ছে কোয়ার্টার ফাইনালের মোট 8টা দল, এবং পরস্পর রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা ভার্সেস পিএসজি, বায়ার্ন মিউনিখ ভার্সেস পোর্তো, এবং ইউভেন্টাস ভার্সেস মোনাকো। সো লেটস সি হুজ গোনা উইন। আর আমাকে এরপরে SMS পাঠিয়েছে মৌসুমী, অবশ্যই আপু তোমাকে জয়ী হতেই হবে, এটা হচ্ছে একমাত্র কথা। শার্লি জানিয়েছেন ইনকিউবাসের গান শুনতে চান, ইনকিউবাসের রিকোয়েস্ট আসলে ভালো লাগে, আমার এই ব্যান্ডটা বেশ পছন্দের। আর তাহমিল আমাকে জানিয়েছে যে টিচিংয়ের জন্য ট্রাই করতে, তাহলে প্রতিদিনই ক্লাস করতে পারবেন। প্রথম কথা হচ্ছে যে আমার রেজাল্ট দেখে যদি কেউ নেয়, আমার দুটো রেজাল্টই ভয়াবহ, তো এই রেজাল্টের পরে যদি আমি সুযোগ পাই অবশ্যই করবো। তবে আমি বললাম না যে আমি ফুল টাইম টিচিং প্রফেশনে যাওয়ার পক্ষে সম্ভব না, বিকজ আমি অন্য একটা পেশায় নিয়োজিত আছি এই মুহূর্তে, এবং সেটা নিয়ে আমি খুব সন্তুষ্ট, কারণ এটা আমার ফার্স্ট চয়েস ছিল এখন যেটাতে আছি, এবং সেই আমার ফার্স্ট চয়েস যেটা, সেটাতে আমি সুযোগ পেয়েছি, এবং এই জন্যই তো বললাম যে না, যে সৃষ্টিকর্তা আমাকে দুহাত ভরে দিয়েছেন। আর এবং এটা নিয়ে আমি খুব সন্তুষ্ট আমার বর্তমান প্রফেশন নিয়ে, কারণ সরাসরি দেশের জন্য কিছু করা যায় এমন একটা জায়গাতেই আছে, এবং সত্যি ভালো লাগে যখন সরাসরি একেবারে পরোক্ষ না, প্রত্যক্ষভাবে যখন দেশের জন্য কিছু করা যায়, ওই আনন্দটা আসলে অন্যরকম। এবং আমি সত্যি কৃতজ্ঞ এই জায়গাটাতে সুযোগ পেয়ে, এবং সৃষ্টিকর্তার কাছে আসলে কৃতজ্ঞতার শেষ নেই কোনো। তবে তারপর ওই যে বললাম, ইউনিভার্সিটি টিচিং আমার একটা অন্যতম পছন্দের বিষয়, এবং যদি আমি অন্তত যখনই হোক, সেটা যে অধ্যায় হোক না কেন, অন্তত একটা সেমিস্টারও আমি লাইফে অন্তত পড়াতে চাই কোনো একটা ইউনিভার্সিটিতে। দ্যাটস ওয়ান অফ মাই ড্রিমস। আর আমাকে জানিয়েছেন যে রৌনক রামপুরা থেকে, সেটা হচ্ছে যে ভাইয়া চমৎকার একটা SMS রৌনক, আশা করি এই ব্যাপারটা সবসময় থাকবে এভাবে, আমি সাথেই আছি। যারা এখনো অনেক কিছু জানাতে SMS করতে চান এবং অনেক কিছু শেয়ার করার জন্য, বা কোনো গান শুনতে চাই, প্রথমে RA লিখবেন, রেডিও মানে শর্টেস্ট ভার্সন RA, স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আরেকটা বেশ আগের একটা গান শুনবো, এবং এই গানটা শুনে অনেকেই নস্টালজিক হয়ে যেতে পারেন, ওই সময়ের খুব জনপ্রিয় গান এটা, ব্যাক ইন 1998।
ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার আর চলছে ড্রিমস অ্যাভিনিউ এবং আপনি এখনো আছেন সময় যখন 1:22 তখন আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। দূরে পর্যন্ত অবশ্যই থাকবেন, সবসময় থাকবেন। শুনছিলাম একটু আগে চমৎকার একটা গান, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম গানটা, দারুণ। হুবাস্টেঙ্কের একটা গান, আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই লাভ ইউ, এবং এটা হচ্ছে ট্রান্সফরমার্স রিভেঞ্জ অফ দ্য ফলেন সিনেমার সাউন্ড ট্র্যাক ওয়েস্টি। আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই লাভ ইউ, এই কথাটা আবার অবশ্য কাউকে বলতে যাবে না যাকে ভালোবাসেন তাকে। গানের ছলে হোক না কেন বিশাল এক অশান্তি হয়ে যেতে পারে। তার আগে ছিল যে গানটা হুবাস্টেঙ্কের গানের আগে, সেটা হচ্ছে আয়ুব বাচ্চুর মেয়ে গানটা। মেয়ে একটা মিক্সড অ্যালবাম 98-এর এবং সেই অ্যালবামের টাইটেল সং। আর আমাকে মিরপুর থেকে জানিয়েছেন FM লাইব্রেরি নিয়ে, সেটা হচ্ছে যে আমি অনেকগুলো বইয়ের কথা বলি কিন্তু তিনি খুঁজে পান না, নাকি খোঁজাখুঁজি করেন অনেক বইয়ের দোকানগুলোতে খুঁজে পান না, তো আমি যেন একটু সাহায্য করি কোথায় গেলে পাওয়া যেতে পারে। এটা বইয়ের উপরে নির্ভর করছে, আপনি যদি আমাকে নির্দিষ্ট করে লিখে পাঠান যে কোন বইটার সম্পর্কে জানতে চাচ্ছেন, আমি হেল্প করতে পারি আপনাকে। তবে আমার কাছে মনে হয় যে এই ধরনের প্রশ্নের উত্তর না দেওয়াটাই বেটার, যে ওই দোকানে গেলে আপনি এই বইটা পাবেন, এটা এক ধরনের তাদের ব্যবসায়িক প্রচারণার মতো হয়ে দাঁড়ায় বিষয়টা। আমার কাজ হচ্ছে FM লাইব্রেরি সেগমেন্টে, সেটা হচ্ছে যে একজন ভালো লেখকের কোনো একটা ভালো গল্প বা বইয়ের কথা বলা, বা সেই দিকে আপনাকে কিছুটা হলেও অনুপ্রাণিত করা, ভালো বইয়ের সাথে সংশ্লিষ্ট থাকতে, ভালো বইয়ের পাঠক হতে, ভালো একজন পাঠক হতে। কিন্তু বাকি কাজটুকু কষ্ট করে আপনাকেই করতে হবে, কারণ কোনো কিছুই টপ করে মুখে এসে পড়ে না ভাইয়া। আই এম সেইং ইট লাইটলি, বাট বিষয়টা হচ্ছে যে এটা খুব কঠিন কিছু না আমার কাছে মনে হয়, ভালো কোনো বই কোথায় খুঁজে পাওয়া যেতে পারে। সো আপনি অবশ্যই আমাকে ঠিক আসলে কোথায় পাবো এই প্রশ্নটা না করে, বরঞ্চ বই সম্পর্কিত কোনো বিষয় সরাসরি প্রশ্ন করলে সেটা অনেক বেশি সুবিধাজনক আমার জন্য উত্তর দেওয়া কৌশলগত দিক থেকে। আর আশিফুর আমাকে জানিয়েছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, সেটা হচ্ছে যে আজকে ফার্স্ট SMS দিলেন, যদি অনেক দিন ধরে শুনছেন বেশ ভালো কথা। প্রার্থনা করছি সামনে HSC পরীক্ষা, এবং যারা পরীক্ষার্থী আছেন সবার জন্য শুভকামনা থাকলো। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা ভালোভাবে উতরে যান, এটাই হচ্ছে আমার প্রার্থনা, শুভকামনা। ড্রিম গার্ল হচ্ছে অনেকক্ষণ ধরে SMS পাঠিয়ে যাচ্ছিল স্কুল জীবন গানটা শোনার জন্য LRB, এবং আজকে প্লে হচ্ছে না, এটা হচ্ছে অভিমত। রাগ করার কিছু নেই, সামনের সপ্তাহে নিশ্চয়ই থাকবে। আর যারা এরকম SMS করে তাদেরও মনের কথা, ব্যথা, অনুভূতি, সুখ দুঃখ সবকিছু ভাগাভাগি করে নিতে চান, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আর আমি বলেছিলাম না যে গত সপ্তাহে যারা FM লাইব্রেরিতে SMS করেছিলেন তাদের সবার জন্য, যারা যারা এই মতামত দিয়েছিলেন কাকে ভালো লেগেছে তাদের সবার জন্য একটা গান, এবং সত্যি মন থেকে ফিল করেই গানটা দিচ্ছি। গানের কথা হচ্ছে হাত বাড়াও, এবং আমি বন্ধুত্বের হাত, ভালোবাসার হাত সবার জন্যই বাড়ি দিলাম। আপনি ধরুন, আমি বাড়ি আছি। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন আজকে আরেকবার আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, এখন আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। শুনছিলাম একটু আগে রিচার্ড মার্কসের গান হ্যাজার্ড, এবং এই গানটা সম্পর্কে অনেকবার আমি শোতে বলেছি যে আমার সবচেয়ে ভয়াবহ রকমের বেশি পছন্দের গানগুলোর মধ্যে এটা একটা হ্যাজার্ড, এবং একটা বিষাদগ্রস্ততা কাজ করে গানটা শুনলে। গানটা লিরিক্সটাই হচ্ছে কারণ, এবং খুব মর্মন্তুদ একটা ট্র্যাজিক একটা স্টোরি গানটাতে বলা হয়েছে। খুব মন দিয়ে লিরিক্সটা শুনলে এবং মিউজিক ভিডিওটা দেখা দেখলে আরো বেশি করে ফিল করা যায় সেই তরুণের হৃদয়ের কষ্টটা। জীবনের প্রত্যেকটা জায়গা থেকে যে শুধু বঞ্চনা এবং নিগৃহীতই হয়েছে, অন্য কোনো কিছু তার কখনো পা হয়ে ওঠেনি। দারুণ একটা, আমার বেশ 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 রকম পছন্দের একটা গান, আমি শুনলেই বেশ মানে ডুবে যাই গানটার মধ্যে। সিরিয়াসলি আই রিয়েলি লাভ দিস সং হ্যাজার্ড বাই রিচার্ড মার্কস। আর তার আগে ছিল ব্ল্যাকের গান হাত বাড়াও, যে গানটা আমি সবাইকে ডেডিকেট করেছিলাম যারা গত সপ্তাহের FM লাইব্রেরি সেগমেন্টে SMS করেছিলেন। আমাকে মাধবী জানিয়েছেন একটা বইয়ের কথা, সেটা হচ্ছে যে শাহাদুজ্জামানের ক্রাচের কর্নেল উপন্যাসের কথা তিনি বলেছেন, তার খুব পছন্দের একটা বই এবং তিনি চান সবাই এটা পড়ুক। আমি এটা আমার কালেকশনে আছে, বোধহয় 2 বইমেলা লাগিয়ে কেনা হয়েছে, কিন্তু এখনো পড়া হয়নি বইটি। আসলে বাসায় যে কত বই এখনো না পড়া আছে, এক জীবনে শেষ করতে পারবো না কে জানে। মিম আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে যে সরলতার প্রতিমা বাই খালিদ, অনেকদিন গানটা প্লে করা হয় না, চমৎকার একটা গান, আশা করছি খুব তাড়াতাড়ি আমরা গানটা শুনবো। আর আপনি SMS করবেন যে ভাবে, সেটা হচ্ছে প্রথমে RA লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি, আর এখন একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো, তবে একটু ডিফারেন্ট কম্পোজিশনে, শিরোনামহীনের কম্পোজিশনে। এই রবীন্দ্রসঙ্গীতটা আমার খুব ভালো লাগে, গানের কথাগুলো সত্যি অদ্ভুত সুন্দর, এবং গত রাতের কথাই বলি, একেবারে তরতাজা স্মৃতি। গত রাতে ওই যে অনেক দূরে ছিলাম বললাম, এবং খোলা আকাশের নিচে দাঁড়িয়ে, হিমহিম বেশ ঠান্ডাও ছিল ওখানে, রাত তখন 1:30 কি 2 গতকাল রাতে। মনে হচ্ছিল আকাশে কোটি কোটি তারা, ঢাকা শহরে এত তারা তো দেখাই যায় না, এবং ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে কোটি কোটি তারা আকাশে, তার মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থেকে পায়ের নিচে ঘাসের উপরে শিশিরের বিন্দু, পা ভেসে যাচ্ছে, রাত গভীর হচ্ছে এবং ঝিঝি পোকার ডাক,
সেই সাথে একেবারে বনানীর নীরব নিঝুম নিস্তব্ধতা। অসাধারণ একটা পরিবেশ ছিল এবং এরকম পরিবেশের এরকম মুহূর্তে মনে হয় বেঁচে থাকা যে এই যে বেঁচে আছি এর থেকে তীব্র আনন্দের আর কিছুই হতে পারে না। তাতে কিছু পাওয়া হলো নতুন করে আর নাই বা হলো, এই বেঁচে থাকা এই বেশ। তো ওই মুহূর্তে কাল যে রাতের কথা বলছিলাম, যে মুহূর্তটার কথা, এই গানটাই আমার মাথায় কাজ করছিল এবং আমার সাথে আমার আরেক বন্ধু এবং আমি দুজনে একসাথে এই গানটাই গাইছিলাম কালকে ওই সময়টাতে। এরকম আকাশে নক্ষত্র খচিত অপূর্ব আকাশ দেখলে এই গানের কথাগুলো প্রায়ই চলে আসে। রবীন্দ্রনাথের লিরিক্স নিয়ে আসলে আমার কিছু বলতে যায়, ওটা ধৃষ্টতা। নক্ষত্র খচিত রাতে এই কথাগুলো আরো বেশি করে চলে আসে, অস্তিত্বের সবটুকু অনুভব ছুঁয়ে এবং অনুরণিত করে নিজের সবটুকু সত্তার সবটুকু ব্যাপ্তি। সেই গানটাই এখন শুনছি, গানটা খুব ভালো লাগে আমার এবং গানের লিরিক্সটা বললাম এতক্ষণ ধরে। আশা করছি আপনি এনজয় করবেন। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা। হ্যালো ওয়াটস আপ ফ্রেন্ডস, শুনছেন এখন আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। শুনছিলাম একটু আগে তাহসানের উদ্দেশ্য নেই, আর তার আগে ছিল অর্থহীনের শিরোনামহীনের একটা কম্পোজিশন, একটা রবীন্দ্রসঙ্গীত, তা তুমি কি কেবলই ছবি, যে গানটা নিয়ে অনেক কিছুই বললাম আমি। মুগনির জন্মদিন আগামীকালকে, সো হ্যাপি বার্থডে টু ইউ। আর আপাতত SMS-টা কারণ সময় খুব সংক্ষিপ্ত, তাই ঝটপট আরেকটা গানে কিন্তু না গেলেই না। এই গানটা কিন্তু আমার যেগুলো বেশি পছন্দের গানগুলো নিয়ে কিন্তু অনেক কিছু বলে ফেলি, তো এই গানটা নিয়েও যেটা বলতে হবে, দ্য কোর্স আইরিশ, এই ব্যান্ডটা অনেকেরই অনেকটা প্রিয় একটা ব্যান্ড এবং এদের অনেকগুলো গানই অনেক জনপ্রিয়। এই গানটা খুব পরিচিত গানগুলোর একটা না, একটু অপরিচিত গান এই গানটা, কিন্তু এই গানটা আমার কাছে অনেক বেশি নিবিষ্ট হয়ে যাওয়ার মতো একটা গান মনে হয়। গানটা লিরিক্স, টিউন, কম্পোজিশন সবকিছু, মানে গানটা শুনলে আমার কাছে মনে হয় যে সেই ছোট্ট ডানায় ভর করে আমি কোথাও উড়ে যাচ্ছি বা কেউ আমার কাছে উড়ে আসছে, একটা অন্যরকম আবিষ্ট, মানে মনে হয় গোলাপি ডানায় ভর করে উড়ে যাওয়ার মতো একটা সুইট সুদিং একটা ফিলিং। গানটা হচ্ছে দ্য কোর্সের একটা গান, খুব চমৎকার একটা গান আমার কাছে মনে হয়, লিটল উইং গানটার নাম। সো আশা করছি ভালো লাগবে গানটা, লিটল উইং বাই দ্য কোর্স। So friends, welcome back for the last time tonight এবং শুনছিলেন এতক্ষণ আপনার বন্ধু আজকে, আর শুনছিলেন ড্রিমস অ্যাভিনিউ, শুনছিলেন রেডিও আমার 88.4 FM। রেডিও আমারের সাথে থাকতে হবে, আর আমি আপনার সাথে আছি সবসময়, তাতে অন এয়ারে থাকি আর অফ এয়ারে থাকি। ভালোবাসা অটুট থাকবে সবসময় নিশ্চয়ই। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার কথা হবে। আর যারা কোনো গোপন কথা আজকে যা বলেননি কিন্তু সামনে নিশ্চয়ই বলবেন, সেই আশা করি আজকের প্লেলিস্টের শেষ গান হচ্ছে একটা গোপন কথা, রিদম অ্যান্ড ব্লুজ ভার্সন বাই তপু। আর একটা SMS এসছে, যাকে আমরা জন্মদিনে উইশ করলাম একটু। মুগনি আমাকে আজকে শোয়ে লাস্ট SMS পাঠিয়েছে, সেটা হচ্ছে যে যাওয়ার আগে একটা কবিতা শোনাবে প্লিজ। তো আমি তো কবিতার বইটা কিছু নিয়ে আসিনি, তো ভাবলাম কি করা যায়, যেহেতু লাস্ট SMS ফার্স্ট SMS-কে যেমন আমরা কারেন্ট ডিলিট করি, লাস্ট SMS কিছু একটা করা উচিত। তাই ইনস্ট্যান্ট এই মুহূর্তে SMS-টা পড়ে নিজের মাথায় যা আসলো তাই নিজে একটা 4 লাইনের ছোট একটা মানে একেবারে অকবিতা বানিয়ে ফেললাম, সেটাই আমি পড়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সেটা হচ্ছে এইমাত্রই বানালাম, তো কোয়ালিটি আরো খারাপ হয় স্বাভাবিক। সেটা হচ্ছে, যত চাই জড়াতে তোমাতেই হারাতে, তত যাই দূরে আরো, যেন আমি নই কারো। যত চাই জড়াতে তোমাতেই হারাতে, তত যাই দূরে আরো, যেন আমি নই কারো। শুভরাত্রি।